স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গণতন্ত্রের ঘাটতি পূরণে উন্নতির জোয়ার আনতে চাইছে সরকারি দল, সূচকে সূচকে মিলছে তারই বার্তা। তবে কাঁচা বাজারের পর আপাতত জ্বালানি খাতের ধাক্কা আছে জনতা। এসব নিয়ে আজকের আলোচনা অর্থনীতির পথ। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। স্বাগত আপনাদের। ডক্টর মশিউর রহমান, প্রথমে অবভিয়াস প্রশ্নটি করতেই হচ্ছে, বিশ্ববাজারে জ্বালানি তেল কমার সাথে সাথে প্রায় সব দেশেই দাম সমন্বয় করে কমিয়েছে সরকার। আমাদের দেশে না কমানোর পক্ষে সরকার কিছুটা বাড়িয়েছে তো বটেই। গ্যাসের সাথে বিদ্যুতের দাম বাড়ার এই কারণটা কি আসলে? এটা তো সরকার যেটা বলেছে যে দাম যখন বেশি ছিল তখন আমরা দাম বাড়াইনি, তার ফলে একটা অঙ্ক উল্লেখ করেছিল। অঙ্কটা বেশ বড় রকম, একটা ঘাটতি আছে এবং ব্যাংকেও দায় দেনা আছে। এখন দাম না কমাবার ফলে এবং দাম অ্যাডজাস্ট করার ফলে কিছুটা সেই ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে। তো এটা ওই গভর্নমেন্ট মনোপলির একটা এলিমেন্ট অফ ট্যাক্সেশন থাকে, দ্যাট পার্ট ইজ এলিমেন্ট অফ ট্যাক্সেশন। এই আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে শুনতে চাইবো যে দাম যখন বেশি ছিল তখন বাড়ায়নি বলতে আসলে আপনি কি বুঝতে চাইছেন? আমরা যখন $110 তেল কিনেছি তখন আসলে আমাদের অনেক বেশি দামেই সেটি কিনতে হয়েছে। এখন বিশ্ববাজারে $54, আজ বোধহয় আরেকটু কম আছে। এখনো আমাদের একই দামে কিনতে হবে, সেটা কতটা যৌক্তিক? প্রফেসর তামিম আজকে অবশ্যই একটি লেখা লিখেছেন যেটা যৌক্তিক না, আমরা সেটি শুনবো। তার আগে ডক্টর সালেউদ্দিন, আপনার কাছে শুনতে চাইবো যে গ্যাস বিদ্যুতের দাম বাড়লে পরিবহন ভাড়া সহ অন্যান্য সেবা খাতের দাম বেড়ে যায় বা দাম বাড়ানোর দাবি ওঠে। এই দামের ক্ষেত্রে সমন্বিত কোনো উদ্যোগ নেওয়ার আসলে কোনো পথ আছে কিনা, যদি যৌক্তিক হয়ও আসলে দাম বাড়ানো বা কমানো? দামটা বাড়ানোর যৌক্তিকতা মানে অ্যাডজাস্ট যে করেছেন যে উপদেষ্টা মহোদয় বলে, আমাদের দেশে একটা ক্লাসিক একটা ইস্যু যে ওয়েজ প্রাইস রিজিডিটি। এবার ওয়েজ মানে প্রাইস যখন বাড়ে কোনোদিনই কমে না, এটা অনেকটা ইকোনমিক্সে বলতে এটা ভুল ধারণা, কিন্তু আমাদের দেশে এটা ধারণাটা যে একবার যখন বেড়ে যায় যে কমে না। অতএব এই জিনিসটা হলে বেড়ে গেছে। এখন ট্রু যে বিপিসিতে অনেক সাবসিডি দিতে হচ্ছে, কিন্তু সরকার একটা দায়িত্ব তো এনার্জি লোকদেরকে প্রোভাইড করা। যখন বেড়ে গেছিল ডেফিনেটলি সাবসিডি বা যে কোনো খাত থেকে এনে দেবে। এবং যখন কমছে তখন ডেফিনেটলি এটা একটা রিভার্স হিসেবে লোকজনকে সুবিধা দেওয়া, বিশেষ করে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে এটা বাড়ার ফল। এখন যেটা হয়েছে বাড়ার ফলে যেটা যে কম না কমার ফলে, আর এদিকে গ্যাস এবং বিদ্যুতের ফলে অনেকে বলছেন যে এনার্জি রেগুলেটরি কমিশন বলছে যে খুব পার্সেন্টেজ ওয়াইজ কমে বেশি বাড়ায়নি। কিন্তু এখানে দেখেন কতগুলো প্রত্যক্ষ জিনিস আছে আর পরোক্ষ। প্রত্যক্ষ আপনি দেখছেন 5% কিছু না, 2 টাকা বেড়েছে একবার, সেটা তো বোঝাটা খুব বেশি না, কিন্তু তবুও সাধারণ লোক এটা বোঝাবে। কিন্তু পরোক্ষভাবে যেটা হয় সেটা তো আলটিমেটলি আমাদের সবকিছুর দাম বাড়ে। অর্থাৎ দুইটা যদি যোগ করেন আলটিমেটলি যেটা পরে সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে। তো সেই হিসাবে আমি বলবো যে ইম্প্যাক্টটা, যে নেতিবাচক ইম্প্যাক্টটা কিন্তু খুব কম না। আপনি যদি খালি ওই পার্সেন্টেজ হিসেবে হিসাব করেন যে 1 টাকা বেড়েছে বা 90 পয়সা বেড়েছে, সেটা একদম একেবারে ডিরেক্ট, কিন্তু ইনডিরেক্ট ইম্প্যাক্ট এটা। এবং সেটা তো তখন সে করবি দাবি, ট্রান্সপোর্ট ওয়ার্কাররা বলো যে গ্যাসের দাম বেড়ে গেছে, তারপরে সে আপনার সিএনজি ওয়ালারা দাম বেশি চাচ্ছে। আর হয় কি এই সুযোগে যেটা হয়, কারণ এই একটা গোষ্ঠী তো সিএনজি ওয়ার্কাররা যেখানে 5 টাকা বাড়ালেই চলবে দাম 1 মাইলে, এখন ওরা 12 টাকা বাড়িয়ে দেবে। ওই তো সেটা হলো একটা সুযোগ, এগুলো হলো একটা চান্স। সেটা মানে আমরা যেটা জানতে চাইছিলাম যে এইটার আসলে কোনো উপায় আছে কিনা যাতে একটা জিনিসের দাম বাড়লে এতগুলি। এইটা একটা উপায় হলো যেটা অনেকদিকে বলা হচ্ছে যে এরকম অ্যাডহক ডিসিশন, যে হঠাৎ করে বাড়াবো না বাড়াবো, এই যে অ্যাডজাস্টমেন্টের কতগুলো মেকানিজম আছে, যেটা আসলে এনার্জি রেগুলেটরি কমিশনের কাজ। এনার্জি রেগুলেটরি হঠাৎ করে একটা পাবলিক হিয়ারিং দেবে, একটা দাবি আসবে, এইগুলো কিন্তু ঠিক অ্যাডহক। কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন অবশ্য বলছে তারা ফেব্রুয়ারি মাসে এটা হিয়ারিং দিয়েছিল, তারপরে নানা কারণে দামটা বাড়াতে একটু দেরি করেছে। হিয়ারিং না, আমি বলি তারা নিজের এক্সারসাইজ করবে যেটা দামটা বাড়লে বা ভবিষ্যতে প্রজেক্ট। এই যে এই জিনিসটা এটা তো আপনার এটা পিওর একটা ইকোনমিক্স, এবং এগুলো এটা তো সাধারণত করেই আপনার প্রাইভেট সেক্টরে যারা লোকেরা, তারা কিভাবে দাম বাড়ায়, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি কিভাবে দাম বাড়ায়, ওরা তো নিজের এক্সারসাইজ করে। এনার্জি রেগুলেটরি কমিশন হঠাৎ একটা আসলো, জানুয়ারি মাসে একটা মিটিং হলো, জুলাই মাসে একটা মিটিং হলো, এইগুলো তো ক্ষণে ক্ষণে মিটিং করা অ্যাডহক। এগুলো আমি বলি যে অ্যাডহক ডিসিশন, অ্যাডহক ভিত্তিতে করলে ঠিক হবে। এটা এনার্জি কমিশনের দায়িত্ব, এটা অনেকদিন থেকে অনেকরা বলেই আসছে, তাই না?
যে একটা প্রাইস একটা অ্যাডজাস্টমেন্ট একটা মেকানিজম বের করা। অধ্যাপক তামিম, আপনি আজকে আপনার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে একটি পত্রিকায়, সেখানে আপনি বলেছেন যে মানে যে শিরোনামটি যে দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণিত হয়নি, কিন্তু আপনি নিজেই একটি প্রশ্নের উত্তরে বলছেন যে 20 বছর ধরে গ্যাসের দাম বাড়ানোর কথা আমি বলে আসছি। তাহলে আপনার আপত্তি বা যৌক্তিকতার ব্যাপারটি কি শুধু বিদ্যুতের ক্ষেত্রে, এবং সেটি কেন? না না সেটি না, আসলে ওখানে একটু হেডলাইন একটু ভুল হয়েছে, মানে একটু মিসলিডিং হয়েছে। যেটা আমি বলতে চেয়েছি যে সরকার যেই যুক্তিগুলো দিচ্ছে সেই যুক্তিগুলো গ্রহণযোগ্য না, তারা ভুল যুক্তি দিচ্ছে। স্বচ্ছ যুক্তি, স্বচ্ছ যদি ভাবে পরিষ্কারভাবে যদি ব্যাপারটা ব্যাখ্যা করতেন তাহলে আমার মনে হয় দাম বাড়ার যৌক্তিকতাটা বোঝা যেত। আচ্ছা, আমি দুটো ক্ষেত্রে বলছি। তেলের ব্যাপারে একটা বলা হচ্ছে যে বিপিসি দীর্ঘদিনের দেনা রয়ে গেছে, অথচ আমরা অতীতে বাজেটে দেখেছি জ্বালানি খাতে ভর্তুকি বলা হচ্ছে। তো ভর্তুকি আর ঋণ দুটো কিন্তু এক না। আমরা অতীতে সবসময় শুনে এসেছি ভর্তুকি ভর্তুকি, আমরা ভর্তুকি দিয়ে জ্বালানি দিচ্ছি, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হচ্ছে এবং সেটা বাজেটে অলরেডি অ্যাকচুয়ালি প্রতি বছরে এটা মিটে যাচ্ছে। এটা কিন্তু চলমান থাকতে পারে না। যদি তাই হয় তাহলে আজকে বিপিসি টোটাল সেই গত 8-10 বছরে 30,000 কোটি টাকা, পাওয়ার বোর্ডে 25,000 কোটি টাকা, তো এইসব এগুলো তো সব ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার কথা। যদি 0.5%ও সার্ভিস করতে হয় এদের ইন্টারেস্ট গভর্নমেন্টকে, ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার কথা। তো আমরা জানি সেটা না, কারণ সরকার অলরেডি টাকা দিয়ে দিয়েছে। সুতরাং এই যুক্তিটা আসলে আমি গ্রহণযোগ্য মনে করি না, এই যুক্তিটা ঠিক না। যেই কথাটা সরকার বলতে পারছে না কেন দাম কমাচ্ছে না, সেটা হচ্ছে যে দাম কমিয়ে কে লাভবান হবে এটা দেখতে হবে। আমরা 40 লক্ষ টন ডিজেল ব্যবহার করি, যেটা সর্বোচ্চ, যতগুলো তেল আছে বিভিন্ন তার সর্বোচ্চ ব্যবহার করি, তার 65% ব্যবহৃত হয় ট্রান্সপোর্ট সেক্টরে, আর 20% ব্যবহৃত হয় এগ্রিকালচার সেক্টরে। তাহলে 85% এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সপোর্টে যদি আজকে আমি 68 টাকা ডিজেল 50 টাকায় নিয়ে আসি, 18 টাকা দাম কমি, আমি যতজনকে প্রশ্ন করেছি যে আপনার বাস ভাড়া, ট্রাক ভাড়া, লঞ্চ ভাড়া এগুলো কি কমবে, তাদের সবার একটাই কথা, কমবে না। কারণ এই যে এনফোর্সমেন্ট, উনি যেটা বললেন অর্থনীতিতে আমাদের মানে অর্থনীতির সাথে মূল্য বাড়তে পারে বা কমতেও পারে, এই কমার নজির আমাদের দেশে নাই। তাহলে আমরা যদি আজকে দামটা কমাই ডিজেলের, তাহলে এই অতিরিক্ত মুনাফাটা কার পকেটে যাবে? যারা অলরেডি মুনাফা করছে তাদের উপর তার বদলে আমি মনে করি সরকার যে রেভিনিউটা পাচ্ছেন, অতিরিক্ত রেভিনিউটা, সেটা তারা যেভাবে ব্যবহার করুন এটা সরকারের কাছে থাকাই ভালো, যেহেতু আমার জনগণ এটা ভোগ করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য রেশনাল, আমি মনে করি দেওয়া উচিত এবং সেটা সবাই বুঝবে। কিন্তু সরকারের পক্ষে স্বীকার করা যে আমি 18 টাকা দাম কমাবো আর আমার বাস ভাড়া কমবে না, এটা ডিফিকাল্ট, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমার মনে হয় ডক্টর মশিউর রহমানের কাছে আমরা একটু শুনবো, যদি একটু ডক্টর সালেউদ্দিন একটু যদি আপনি একটু বলতেন যে ঋণ এবং ভর্তুকির ক্ষেত্রে যে চিত্রটি তুলে ধরলেন অধ্যাপক তামিম, সেটির ব্যাপারে আপনি একমত কিনা, যে বা এই ব্যাপারে আপনি কোনো? হ্যাঁ, আমি, কারণ এটা কিন্তু ঋণ না, যে আমি এখন হঠাৎ বাজেটে অ্যাকাউন্ট ফর করে ফেলছে, মানে এটা আসলে ঋণ না। কারণ এটা যা লস বিপিসি পিডিবি যে লস, এটা অলরেডি অ্যাডজাস্ট করে এটা হলে, ঋণ হলে কিন্তু এটা ক্যারি অন হতো। এটা অতএব এটা ঋণ না, ভর্তুকি। সরকার যদি বলে এটা ঋণ, সরকার বলতে পারে বহু আগে আমরা বহু টাকা খরচ করেছি, এত হাজার কোটি টাকা খরচ, এখন একটু আমরা লাভের মুখ দেখেছি, বিপিসি মানে সরকার টাকা, ওই হিসাবে বলতে পারে স্বচ্ছভাবে যে আমরা দেখছি এটা থাকুক, যেটা উনি বললেন সরকার আমরা রেভিনিউ পাচ্ছি, এটা আমরা অন্য কাজে পরবর্তীতে ভর্তুকিতে ব্যবহার করা যেতে পারে, এটা স্টেবল থাকবে। ডক্টর আহমেদ এবং ডক্টর তামিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডক্টর মশিউর রহমান। তামিম বলার পরে আমার মনে হয় না খুব বেশি বলার আছে। অ্যাকচুয়ালি যেটা হয়, সরকার তো এই যে আমদানি যেটা, এটা তো ঋণ নিয়ে করে এবং সেই ঋণটা বাজেটে দেখানো হয় যে খরচ হচ্ছে, কিন্তু ওই ঋণ যেহেতু আমরা ওই সময় ফেরত দিতে পারছি না, সেজন্য ঋণটা রোল করতে থাকে। তো একটা আছে যে বাজেটের আপনার বাজেটে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু যেহেতু ঋণটা রোল করতে থাকে ওইটা আস্তে আস্তে অ্যাকুমুলেট করে। হয়তো 100 টাকা ঋণ দেখালে 100 টাকা অ্যাকুমুলেট করে না, হয়তো 80 টাকা সুদ দিল 20 টাকা অ্যাকুমুলেট করে। তো সরকার এখানে যেটা বলছে যে অ্যাকুমুলেটেড যেটা ঋণটা আছে, এই যে এখানে দাম না কমাবার ফলে যে লাভটুকু হচ্ছে, সেই লাভ থেকে ঋণ যেগুলো জমে আছে সেটা কিছুটা পরিশোধ করবে, যেটা তামিমও বললেন। আর একটা যেটা আছে যে রেগুলেটরি এজেন্সি, রেগুলেটরি কমিশন, ওদের প্রসিডিওর যেটা আছে তাতে হলো একটা হিয়ারিং দিতে হয় ওদের, যাদের ভোক্তা যারা, তাদের একটা হিয়ারিং দিতে হয়। এর মধ্যে নিজেদেরও কিছু হিসাব টিসাব থাকে এবং সরকারও এখন দাম বাড়াতে চাইলে রেগুলেটরি কমিশনের কাছে বলতে হয় যে আমি দাম বাড়াবো, তখন
তারা হিসাব টিসাব করে দেখে, সরকার যা বলে অতটা হয়তো বাড়ায় না, তার চেয়ে কম বাড়ায়, একটা কিছু করে তারা। অর্থাৎ ওদেরও একটা হিসাব আছে, সেই হিসাবটা হয়তো ডক্টর সালে যত পারফেক্ট আছে অত পারফেক্ট হয়তো নয়, কিন্তু একটা হিসাব আছে যে এই রেঞ্জের ভিতরে থাকতে পারে। আর যেটা আছে যে, যেটা তামিম খুব স্পষ্টভাবে বললেন যে, এবং সরকারের বলাতে হয়তো অত স্পষ্টভাবে আসে নাই, কারণ আমাদের বলা, আমাদের পত্রিকায় প্রকাশ, এর ভিতরে অনেক সময় অনেকটা গ্যাপ থাকে। কারণ কি জানি একটা মানে একটা গ্যাপ থাকে। কি জানি একটা লুকাতে চায় না, সরকার, সেরকম না, মনে আমি হয়। লুকাতে বলবো না, আমি বলবো যে যে এই যে টেকনিক্যালিটিস অফ দ্য এক্সপ্লেনেশন, টেকনিক্যালিটি যেগুলো থাকে সেগুলো বলা হয় না। এগুলো সবসময় যেটা বলা হয় সেগুলো কোনো মন্ত্রীকে জিজ্ঞাসা করলো এটা কেন করলেন, সে মন্ত্রী এখন বোধহয় আপনার বোধহয় সাউন্ড বাইট করে, যে সাউন্ড বাইট। সো ইট ইজ সাউন্ড বাইট, ইট ইজ নট রিয়ালি এর এক্সপ্লেনেশন, ইটস এ সাউন্ড বাইট। ওদের খাতাপত্রে হয়তো সেই এই এক্সপ্লেনেশনটা তো বলা আছে যে আমরা এইভাবে করলে এইভাবে কাজটা হতে পারে, আর যেটা আমরা শুনি সে হলো সাউন্ড বাইট। না, কিন্তু সেইটা তো সাউন্ড বাইটটা হচ্ছে একদমই মানে তাৎক্ষণিকভাবে আমরা যেটা পাই সেটা টেলিভিশনে আপনি সেই দোষ দিতেও পারেন, কিন্তু পরবর্তীতে আমরা পত্রপত্রিকায় পড়েও কিন্তু কত আমি পরিষ্কার। কাউকে দোষ দিচ্ছি না, আমি বলছি আমাদের যে সাউন্ড বাইট, আমরা যেটা জানছি সেটা সাউন্ড বাইট। আচ্ছা, যেটা সিরিয়াস হতো, যেমন তামিম যেটা বললেন, তামিম সিরিয়াসে দেখছে, ও সিরিয়াসলি একটা দেখছে যে এইভাবে এটা হতে পারে। আমরা একটা কিরকম একটা উপসংহারে আসতেও পারি যে মানে মন্ত্রীরাই সবচেয়ে কম সিরিয়াস। না, আমি আমি সেটা বলবো না মন্ত্রীরা কম সিরিয়াস। মন্ত্রীরা যেটা আছে যে ওই সাউন্ড বাইট খুব বেশি বললে একটার পর আরেকটা জিজ্ঞাসা করবে, একটার পর না, আরেকটা আসলে জিজ্ঞাসা করবে, সবকিছুতে আমি মনে করি একটা স্বচ্ছতা থাকলে, আমরা দেখেছি, আমি একটা অ্যাটলিস্ট নাইজেরিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি যেটা ঘটেছিল, যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রথমে জনগণকে কিছু না বুঝিয়ে হঠাৎ করে বাড়িয়ে দেওয়াতে প্রচন্ড বিক্ষোভ হয়েছে, এবং তারপরে তারা বসেছে যে কিভাবে আসলে তো আন্তর্জাতিক খুবই সাবসিডাইজ ওয়েতে তারা ওখানে তেল দিত। নাইজেরিয়া তো পঞ্চম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় টাউন হলে গিয়ে টিয়ে সবাইকে বুঝিয়েছে যে কেন এটা দরকার এবং কি অসুবিধাটা হচ্ছে। এর পরের বার যখন দাম বাড়ানো হয় তখন কিন্তু আর সেই প্রতিবাদ ওরকমভাবে আসে না, কারণ মানুষ বুঝতে পারছে। মানুষ বুঝতে পারলে সেটা অনেকটাই বুঝতে পারছে, কিন্তু মানুষ বুঝতে এখন পারে। বিদ্যুতের ব্যাপারে আমি একটু বলে দিই। বিদ্যুতের ব্যাপারে সবাই এটা কাউন্টার পারসেপশন, মানে আমি যদি বলি যে সারা বিশ্বে তেলের দাম কমেছে, অথচ আমরা গত 6 বছরে শুনে আসছি যে তেলের দাম বৃদ্ধির কারণে আমাদেরকে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে। আগে তেল ভিত্তিক বিদ্যুৎ ছিল 5%, এখন 30%, সুতরাং 15 টাকার বিদ্যুৎ উৎপাদনে তো আমার দাম বাড়বেই। এই যুক্তি আমাদেরকে গত 6 বছর আমরা শুনেছি। এখন তেলের দাম কমার পরেও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, তাহলে মানুষের কাছে এটা কিভাবে এটা গ্রহণযোগ্য হবে? এই যুক্তিটা কোথায়? এই যুক্তিটা আসলে একটি জিনিস যেটা বুঝতে হবে বিদ্যুতের ক্ষেত্রে, এখানে সরকার আমি মনে করি বোঝাতে ব্যর্থ হয়েছে। সেটা হচ্ছে যে যদি আজকে তেলের দাম, ফার্নেস অয়েল দিয়ে তো বেশিরভাগ হয় বিদ্যুৎ, যদি আজকে সেটা কমানো হয়, এখন গড় উৎপাদন খরচ বিদ্যুতের 6 টাকা 24 পয়সা। যদি আমরা ফার্নেস অয়েল আজকের মার্কেট প্রাইসে নিয়ে আসি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, তাহলে এর গড় উৎপাদন হবে 5 টাকা 70, 5 টাকা 80 পয়সা, 60 পয়সা থেকে 80 পয়সা এর মধ্যে হবে। হিসাবটা আমি এক্স্যাক্টলি করি না, বাট এরকম হবে। প্রায় 30-25 গড় উৎপাদন খরচ এই 7,000-8,000 মেগাওয়াটে কমে আসবে। তারপরেও বাল্কে এটা বিক্রি হয় 4 টাকা 90 পয়সা, অর্থাৎ 70-80 পয়সার ভর্তুকি তারপরেও তারপরে থাকছে। তো এই জিনিসটা আসলে পরিষ্কার করে বোঝানো দরকার যে কেন কি অবস্থা আছে। এই যে না বোঝাতে কারণেই জনগণের মধ্যে একটা আমার মনে হয় যে অবিশ্বাস সৃষ্টি এ ব্যাপারে ডক্টর মশিউর রহমান বলেছেন যে আসলে আমরা সাউন্ড বাইটের উপরে বেশি নির্ভর করছি, নিজেরা আসলে খেয়াল করে জিনিসটা দেখার। কারণ আমরা একটা বিরতি নিচ্ছি ডক্টর মশিউর রহমান, বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আজ বলেছেন দেশ এখন অন্ধকার যুগে আছে। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের এই মন্তব্য থেকে আমাদের আসলে কি বার্তা নেওয়া উচিত? আমি পাশাপাশি আরেকটি বিষয় একটু বলে রাখি যে ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর মশিউর রহমান, ডক্টর তামিম, আপনাদের সবার কাছে এটা জানতে চাইবো যে আজ খুলনায় প্রধানমন্ত্রী বলেছেন আর কোনো রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া শিল্প ব্যক্তি খাতে দেওয়া হবে না। রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার উদ্যোগ গত কয়েক বছর আমরা আসলে কি দেখেছি, এর ফলে আমরা আমাদের অর্থনীতিতে আসলে কি বা যোগ করতে পেরেছি, দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মশিউর রহমান, দেশ এখন অন্ধকার যুগে আছে, এই মন্তব্য থেকে আমাদের কি বার্তা নেওয়া উচিত? হোসেন মোহাম্মদ এরশাদ এই কথা আজকে বলেছেন, উনি মন্ত্রী পদমর্যাদা আপনাদের সরকারেই আছেন। হ্যাঁ, উনি মন্ত্রী পদমর্যাদায় আছেন, রাষ্ট্রপতি ছিলেন, এবং ওনার অন্ধকার আলো
আধার ইত্যাদি বহু রকম অনুভূতি, বহু রকম প্রকাশ থাকতে পারে। তবে আমাদের মনে হয় আমাদের যেটা বিচার করা উচিত সে হলো, আমরা কি অন্ধকার বলতে যদি উনি বুঝে থাকেন যে সামাজিকভাবে অন্ধকার অবস্থায় আছে বা অর্থনৈতিক অন্ধকার অবস্থায় আছে, তাহলে এটা উনি দুটোই বুঝিয়েছেন, সামাজিক অন্ধকারটা একটু বেশি। আমি ওনাকে পুরো কোট করলে বোধহয় কিছুটা বোঝা যাবে। ইউনিভার্সিটির শিক্ষকের গায়ে হাত দেয়, আমরা লজ্জায় মরে যাই। আমাদের সময় শিক্ষকদের স্যালুট করতাম, আমরা হিন্দুদের জমি দখল করিনি, এখন হাজার হাজার লীগ হয়েছে, তরুণ লীগ, শিশু লীগ, এটি অন্ধকার যুগ। না, আমি বলছি যে উনি যদি ওইভাবে বলে থাকেন তাহলে সঠিক নয়, কারণ দেশের সব দিক থেকেই অনেক অগ্রগতি হয়েছে এবং এর দীর্ঘদিন থেকে এই পরিবর্তন চলছে। এবং কোথাও যদি আকস্মিক একটি গণ্ডগোল হয়, সেটাকে আমার মনে হয় যে ওই জায়গার ভিতরেই সীমাবদ্ধ রাখা ভালো, এবং সব জায়গায় সেটা বিস্তৃত এরকম মনে করার কোনো কারণ নাই। তবে তবে এরশাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, এখন বিশেষ দূত আছেন, বা রাজনৈতিকভাবে তার এখনো একটা গুরুত্ব আছে। অতএব উনি চাইবেন যে উনি ওনার কথার ভিতরে কোনো একটা রেটরিক থাকে যাতে মানুষের মন কাড়ে। বাহ, মন কাড়ার জন্য মন্তব্য। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনি এই বিষয়ে যদি কোনো মন্তব্য করেন, আমাদের ওর প্রশ্ন আপনার কাছে যে রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া আর কোনো শিল্প ব্যক্তি খাতে দেওয়া হবে না, প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু রুগ্ন বা যেসব বিপন্ন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, সেগুলিকে লাভজনক করতে, গতিশীল করতে রাষ্ট্রীয় উদ্যোগ গত কয়েক বছরে আপনি কিরকম দেখেছেন, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা অনেকটা একটা সদিচ্ছার ব্যাপার, যে মানুষের ভালোর জন্য, যেহেতু শ্রমিক অনেকে বেকার আছে, এখন ব্যক্তি খাতে দিলে বেশি লাভ করবে, হয়তো রিট্রেঞ্চমেন্ট করবে, সেই দিক থেকে। কিন্তু আমরা যদি একেবারে বাস্তবসম্মত ব্যাপারে দেখি, কোনো শিল্প, রুগ্ন শিল্প বা কোনো শিল্পই কিন্তু সরকারি মালিকানাধীনভাবে চলতে পারে না, ভালো করে চলছে না। এটা একদম সরকার ব্যবসা করতে পারে না। এবং গত কয়েক বছরেও তো আমরা এটার কোনো, এবং সরকার কত জুট মিলগুলো কতগুলো দেওয়া হলো, তাই না, যে ওই ওয়ার্কার্স ম্যানেজমেন্ট গ্রুপ ইসে করবে। কারণ সেটা হলো প্রথমত হলো যে এই শিল্পগুলো প্রথমত একেবারে মেশিনারি যেগুলো সব দুর্বল, এগুলো হঠাৎ দিয়ে দিলেই লাভ করবে না। দ্বিতীয়ত যাদের কাছে আপনি দেবেন, ব্যক্তি হাতে না দিয়ে ম্যানেজমেন্ট গ্রুপ বা যে ওয়ার্কার্স ম্যানেজমেন্ট, তারা তো সংগঠিত, আপনি তাদের দক্ষতারা অনেক এসে আছে লিডারশিপ, তবে দিয়ে দিলেই তাহলে হলো না। আর তৃতীয়ত যে কম্পিটিশনের যুগ, নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট ইসে করা, সেগুলো তো এই ধরনের মালিকানা, এই ধরনের ইসেতে চলে না। এই যে কোঅপারেটিভ বিহেভিয়ার, গ্রুপ ফার্মিং যেমন কতগুলি অ্যাপ্রোচ হয়েছিল, সেগুলোতে তো চলবে না। এখন বেশিরভাগই কিন্তু ব্যক্তি মালিকানা এবং ব্যক্তির সৃজনশীলতার উপরে ডিপেন্ড করতে হবে। অতএব আমাদের যে অভিজ্ঞতা যেগুলো দিয়েছে, শিল্পগুলো যেগুলি হয়েছে, সেগুলো এখনো রুগ্নই আছে। তা আমার মনে হয় এই ব্যাপারে আরো একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে কিভাবে অল্টারনেটিভ, একেবারে ব্যক্তিগত খাতে আবার দিয়ে দিলে, কিছু কিছু ব্যক্তিগত, আমি দেখি খুলনার কয়েকটা জুট মিল কিন্তু ব্যক্তিগত খাতে নিয়ে তারা চালু করতে পারে নাই, তারা অনেক ইস্যুতে পড়েছে। কিন্তু আমাদের ইস্যু করতে যে এইগুলোকে যদি মডার্নাইজ করতে, আর যদি একেবারে রুগ্ন হয়, এগুলো কম্পিটিশন আসবে না। জাস্ট লাইক যে ক্যাপ্টেন অ্যাবান্ডন শিপ বলে, টাইটানিক যে অ্যাবান্ডন, এটা আমরা অ্যাবান্ডন করে দিলাম, এটা ডেড ওয়েট লস হলো তো ভালো, কিন্তু এটাকে ড্র্যাগ করে নিয়ে আসা, ইনভেস্ট করা, ইট ইজ মাচ মোর ডেঞ্জার। প্রফেসর তামিম এই সম্পর্কে কি বলবেন? আমি মনে করি যে সরকার, যেটা আমরা বুঝতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীর কথা থেকে, যে তার ওনারশিপ এবং তার ওয়ার্কার্স প্রোটেকশনের ব্যাপারে ওনার একটা কনসার্ন আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই শিল্পগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জন্য একেবারে আদর্শ। কারণ জমি আছে, বিশাল জমি আছে, প্রাইভেট সেই জমিটা সরকারি ইকুইটি হতে পারে, এবং সেখানে ওনারশিপের একটা স্প্লিট করে ইনভেস্টমেন্টটা, ম্যানেজমেন্টটা আমরা যদি প্রাইভেটকে দিয়ে দিই, আমরা এই পর্যন্ত প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কোনো প্রকল্প বাস্তব ভালোভাবে হতে দেখি। রাইট, কিন্তু এবং প্রাইভেট পার্টনারশিপের অনেক গুরুত্ব দিয়ে অনেক কথা বলা হচ্ছে, বাজেটে বড় বড় টাকা থোক দিয়ে রাখা হচ্ছে, বরাদ্দ দিয়ে রাখা হচ্ছে। অর্থমন্ত্রী বারবার মনে হয় এইগুলোকে দিস আর পারফেক্ট এরিয়াস যেখানে আমার মনে হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা উদ্যোগ নেওয়া দরকার। এবং আমি রিসেন্টলি একটি বিজনেস বডির একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এবং সেখানে ব্যবসায়ীরা একেবারে সরাসরি প্রস্তাব দিয়েছে, তারা ইনভেস্ট করতে রাজি আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যে কোনো ধরনের শর্ত, যে কোনো ধরনের ইয়েতে, যার যে অফকোর্স তারা তো লাভ করার জন্য করবে, তাদের জন্য লাভ হয় সেটা। ডক্টর মশিউর রহমান, আপনি ওনাদের দুজনকে শুনলেন, আমি দুই তিনটি জিনিস আপনাকে শুধু একটু মনে করে দিতে চাই। 2008 সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ পাট খাতকে লাভজনক করার কথা একটু বলেছিল। 5টি বন্ধ পাটকল আসলে চালু করে সরকার, প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করেছিলেন। আপনার খুলনার খালিশপুর জুট মিলস আপনার নিশ্চয়ই মনে আছে। 2014 সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ আরো
কিছু পাট শিল্পের পুনরুজ্জীবনের কথা জানায়, কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে পাট শিল্পের পুনরুজ্জীবন ঘটলেও সরকারি পাটকল নিজের অর্থে চলতে পারছে না। সর্বশেষ যেটি আমরা জানতে পারলাম যে 35,000 যে শ্রমিক নিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে 22,000 প্রয়োজনের অতিরিক্ত। তারপরেও আপনারা বলছেন যে রুগ্ন শিল্পকে আর ব্যক্তিঘাতে ছেড়ে দিবেন না, যেটি ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে এটা শিপ অ্যাবান্ডন করার সময় হলেও সেটিকে ড্র্যাগ করে নিয়ে আসা অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। আপনি কি আচ্ছা, বলবেন? প্রধানমন্ত্রীর যে সম্পূর্ণ বক্তব্য যেটা, সে বক্তব্যটা হচ্ছিল যে যে সকল শিল্প আমরা প্রাইভেট সেক্টরে দিয়েছি সেখানে দেখা যায় যে প্রাইভেট সেক্টর সেটা চালাতে পারছে না বিভিন্ন কারণে, এবং অনেক ক্ষেত্রে এই চালাবার জন্য ব্যাংকে ঋণ নিয়েছে কিন্তু ব্যাংকে ঋণও শোধ দিতে পারছে না। কেন পারছে না আমি সেই কারণের মধ্যে যাচ্ছি না, প্রধানমন্ত্রীও সেটা খুব স্পষ্ট করে বা বলেন নাই। দ্বিতীয়, উনি বলেছেন যে এখানে যখন কর হয়েছে তখন জমি অনেক বেশি নেওয়া হয়েছে এবং অনেক খালি জমি আছে। এই খালি জমিগুলো নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে দেওয়া হবে, আর পুরনো যেগুলো আছে সেগুলো রিস্ট্রাকচারিং ইত্যাদি করার চেষ্টা করা হবে। মূল বক্তব্য যেটা সে হলো যে প্রাইভেটাইজেশনকে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ইট ডিড নট ওয়ার্ক, এবং প্রাইভেটাইজেশনকে দেওয়া যেটা মনে হয় তামিম যেটা বললো বা ও যেটা বললো প্রকারান্ত সেই একই কথা, যে প্রাইভেট সেক্টরে দেওয়াটাই সাকসেস নয়, সরকারে থাকাটাও সাকসেস হয়তো নয়, এখানে হয়তো আরও অনেক ডেফিসিয়েন্সি আছে। আর খালি জায়গা যেটা, সেই জায়গাগুলোকে আলাদা করে নিয়ে প্রাইভেট সেক্টর যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায় তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এই রুগ্ন যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো আলাদা করে রেখে এখানে নতুন ইনভেস্টমেন্টের যে সুযোগ আছে সেগুলো করা, আর পুরনো যেগুলো চলছে না সেগুলোর মূল অসুবিধা কি সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করা হবে। এর মধ্যে একটি প্রশ্ন তো আসে যে মানে 35,000 শ্রমিকের মধ্যে 22,000 প্রয়োজনের অতিরিক্ত কি করে হয়? সরকার যেগুলি চালায়, মানে এটি কেন হয়, কি করে হয়? 35,000 এর মধ্যে 22,000 সরকারের যেটা আছে সে হলো যে সরকার এদেরকে কর্মচ্যুত করতে পারছে না। ভোট না, ভোট ছাড়াও যেটা আছে সরকারের যে এই নর্মাল বিজনেস বা প্রফিট ফোকাসড বিজনেসের যে অ্যাটিটিউড আর সরকারের যে অ্যাটিটিউড, এই দুটো একটু আলাদা। সরকার দেখে যাচ্ছে আমি যদি লোক ছাঁটাই করি তারপরে ইম্প্যাক্টটা কি হবে, এবং তার সেই ইম্প্যাক্টের জন্য তার ওয়েলফেয়ার কনসিডারেশন একটা আছে, সেই জন্য এই দুটোর মোটিভেশন এবং দুটোর ম্যানেজমেন্ট প্রিন্সিপালস কিন্তু আলাদা, সেটাও আমাদেরকে বোঝা দরকার। আর এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটির কথা আমরা 2009 সালে অর্থমন্ত্রীর মুখে অনেকবার শুনেছি, যার জন্য অনেক বেশি বাজেট বরাদ্দ ছিল, কিন্তু এর কোনোটি আসলে ততটা সাফল্যের মুখ আসলে দেখতে পারেনি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রাইভেট সেক্টর আসে নাই, এবং মানে আমাদের বোধহয় অ্যানাউন্সমেন্টটা যথেষ্ট প্রিপারেশনের আগেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ধারণা ছিল হয়তো করলেই লোকজন উৎসাহিত হবে, তবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে কোনো কিছু হয়নি আমাদের সেটা সত্যি নয়। যে হরিপুর এবং মেঘনাঘাট, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারপর যে রেলের যে কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেম, দিস ইজ অলসো প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এই শব্দগুলো পরিচিত হওয়ার আগেই কিন্তু এই কাজগুলো হয়েছে। অত আমাদের যে কিছু হয়নি তাও নয়, কিন্তু যখন আমরা ঢাক পিটেছি সেই ঢাকের শব্দ যত, কাজটা অত সেই গতিতে আসে। এর একটা বড় কারণ হয়তো সরকারকে খুব বেশি বিশ্বাস করতে পারেনি যারা বিনিয়োগকারী এবং উদ্যোক্তা আছেন। না, আমি তা বলবো না যে সরকারকে বিশ্বাস করতে পারে নাই, কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত যে আকর্ষণ করতে পারে নাই। টার্মস অফ কন্ট্রাক্ট কি হবে সেটা দেখি নাই। এবং একটা বড় যে প্রতিবন্ধকতা আমার মনে হয় সবসময় থাকবে সে হলো যে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সরকারের হস্তক্ষেপের ক্ষমতা কতটুকু থাকবে, প্রাইভেট সেক্টরে যে ইনভেস্ট করছে তার নিজস্ব গতিতে তার নিজস্ব হিসাবে পরিচালনা করার ক্ষমতা কতটুকু থাকবে। এই যে একটা বড় প্রশ্ন, এই প্রশ্নটা আমরা কোথাও পুরোপুরি অ্যাড্রেস করি নাই। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি কি মনে করেন পিপিপি খুব সফল না হওয়ার কারণ কি? যদি কারণটা আমি বলি, বদ্দা কথা হলো যে যেটা স্যার বললেন যে প্রাইভেট সেক্টর আসবে কেন, তাদের প্রাইসিং পলিসি কী হবে, সরকারের সাথে তাদের ট্যাক্সেশন পলিসি কী হবে, কট্টুকু রিটার্ন করে, এইগুলির ব্যাপারে কিন্তু অনিশ্চিত। ওই পিপিপির একটা সেল আছে, আমি জানি কট্টু করছে, কারণ এইগুলি ছাড়া কিন্তু কোনো প্রাইভেট সেক্টর আপনার আসবে না।
কারণ তারা ভবিষ্যতে 1 বছর পর হঠাৎ করে বলবে যে তুমি আর দাম বাড়াতে পারবে না, অথবা তোমার ট্যাক্সেশন রেট এই হবে। কারণ আপনি দেখবেন পৃথিবীর সব দেশে, ইভেন ইন্ডিয়াতে ট্যাক্স কোড বলে একটা আছে, যে লং টার্ম ট্যাক্সগুলো কি হবে। কিন্তু আমাদের তো বছরের পর বছর আপনি চেঞ্জ করে কতগুলো বেসিক জিনিস, আচ্ছা সেটা নয় করবে, কিন্তু পিপিপির বেলাতে ওরা একটা অ্যাসুরেন্স যাবে, নতুবা কেন আসবে ওরা? এই যে এই প্রাইসিং পলিসি, ট্যাক্স পলিসি, তারপর কতটুকু রিটার্ন করতে পারবেন প্রফিট, নানা রকম ইস্যু আছে। ওগুলো না ঠিক করলে তো আপনি প্রাইভেট সেক্টরে এত অনিশ্চয়তার মধ্যে আসবে কেন? And তখন হয় কি, রেগুলেটরি অথরিটির কাছে ধর্ণা দেওয়া, একটা ফাইল 6 মাস 2 বছর 3 বছর লাগবে, কোনো ডিসিশন পাবে না। যেটা আপনি দেখছেন টেলিকমিউনিকেশন সেক্টরে আইজিডব্লিউ নিয়ে কত রকম ধরপাকড় হচ্ছে, 2-3 বছর, আলটিমেটলি কতজন তো বিষয়ই হয়ে গেল। সরকারের সাথে ইনভেস্ট করা, সরকারের ক্ষমতা প্রাইভেট সেক্টরে যে ইনভেস্ট করছে তার চেয়ে বেশি, যে অলসো রেগুলেটর। তো গভর্নমেন্ট অ্যাজ রেগুলেটর, গভর্নমেন্ট অ্যান্ড ইনভেস্টর, এই যে দুটা রোল, এই দুইটা রোলকে রিকনসাইল করা, গভর্নমেন্ট অ্যাজ রেগুলেটর, গভর্নমেন্ট অ্যান্ড ইনভেস্টর, এই যে দুটা রোল, এই দুইটা রোলকে রিকনসাইল করা এবং তার সাথে প্রাইভেট সেক্টরের যে ইন্টারেস্ট আছে সেটাকে রিকনসাইল করা, এই যে এই যে তিনটে কোণা, এই তিনটে কোণাকে একসাথে করা, ওই জিনিসটাকে এখন পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন তো এসেই যায় যে আপনারা সেইগুলি বিবেচনা করার আগে কেন পিপিপির ক্ষেত্রে এত আশাবাদী হয়ে উঠলেন, বাজেটেই বা কেন এত বরাদ্দ রাখা হলো, কেন এত আমরা বক্তৃতা শুনলাম। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রশ্নটি ডক্টর মশিউর রহমানের কাছে থাকবে, কিন্তু আমি আলোচনাটি সূত্রপাত প্রফেসর তামিমকে করতে বলবো যে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সম্প্রতি বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, সুশাসনের অভাব এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না। আপনিও সরকারে ছিলেন, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা এবং সুশাসনের অভাব ডক্টর গওহর রিজভী কি বোঝাতে চেয়েছেন আমি আসলে ভালো বুঝি নাই। আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর তামিম, যে সুশাসনের অভাব, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ না বাড়ার কথা বলছেন ডক্টর গওহর রিজভী, সেই বিষয়টির সাথে আপনি একমত কিনা? এগুলি উত্তরণে সরকার আসলে কি করতে পারে বা কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, প্রক্রিয়াজাত যে দীর্ঘসূত্রিতা, এটা তো আর বেশি বাড়েনি, এটা নতুন কিছু না। এটা একটা কারণ, আমাদের দেশে বিদেশি বিনিয়োগ মানে না হওয়ার একটা কারণ। আর সুশাসনের ব্যাপারটা তো আমরা সবাই জানি, সুশাসন নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কথা বলছি, এবং আমার মনে হয় বাংলাদেশের সব ধরনের সমস্যার মূলে একটা বড় মানে সলিউশন বা উন্নতি হতে পারে ইয়েগুলো, আমরা যদি সুশাসনটাকে প্রতিষ্ঠা করতে পারি এবং ভালো উন্নত করতে পারি। তো উনি একটু জেনারেল টার্মে বলেছেন, এই দুটোকে প্রাধান্য দিয়ে বলেছেন হয়তো, কিন্তু আমি জানি যে ইনভেস্টমেন্ট না আসার আরো অন্য অনেক কারণ আছে। আমাদের ল্যান্ডের এখন অভাব, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আমাদের জ্বালানির নিশ্চয়তা নাই, কোয়ালিটি আনইন্টারাপ্টেড জ্বালানির ব্যাপারে এখনো আমরা নিশ্চিতভাবে কাউকে কিছু বলতে পারছি না। তো আরো দক্ষ শ্রমিকের অভাব, ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের বিরাট ইস্যু আছে। শুধু একটি দুটো বিষয় বললে হবে না, তবে হ্যাঁ, এটার একটা ওভারঅল। ডক্টর সালাউদ্দিন আহমেদ, এইটা কি এরকম মনে হয় যে সরকার আসলে পুরো ব্যাপারটা হোলিস্টিক ভাবে না দেখে, যে ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি সব না দেখে বেশিরভাগ সময় কিছু রেটরিক বলে, সুশাসন, তারপর হচ্ছে মানে এই জাতীয় কথা, এগুলি কি আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ইনভেস্টমেন্ট বাড়াতে হলে একদম পিসমিল ইসে করলে হবে না। ইনভেস্টমেন্টের প্রথম কারণ হলো ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, এবং এটা কিন্তু শুধু এফডিআই না, দেশে, কারণ দেশের যদি বিনিয়োগ করে বিদেশিরা করবে না। মধ্য কথা ওটা প্রথম হলো যে দেশীয় লোকরা, আপনি দেখেন বিনিয়োগটা না হয়, হ্যাঁ, অত বাইরে থেকে ওরা দেখে যে নিশ্চয়ই কোনো কারণ আছে দেশীয়রা কেন বিনিয়োগ করছে। কারণগুলো মেইনলি হয়, এগুলো আছে জ্বালানি, এগুলো তো আছেই, তো তার সাথে আছে কন্ট্রাক্ট এনফোর্সমেন্টের ব্যাপার। বিদেশি লোকেরা ক্লাসিক এক্সাম্পল দেন না, কোরিয়ান ইপিজেড নিয়ে কত রকম কি কি হচ্ছে, কন্ট্রাক্ট, যাই হোক অনেক জায়গায় এনফোর্সমেন্ট আমাদের লিগালি সেটা অনেক অনেক কমপ্লিকেটেড। কিন্তু সেকেন্ডলি আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন, ল্যান্ড দিলে ওটার ব্যাপারে। থার্ড হলো আপনার রেগুলেটরি বডি যেগুলো আছে, তাদের যে আপনার দক্ষতা, কার্যকতা বা ক্ষিপ্র গতিতে কাজ করা, সেগুলো না, অনেক সময় লাগে। কিন্তু আমি এক্সাম্পল জানি, ভিয়েতনামে আমি 4-5 বার গেছি ওভার দ্য টাইম অফ 20 ইয়ার্স। ওরা একদম রেগুলেটরি ইস্যুগুলোকে তো খুব সিম্পল করে দিয়েছে। বাংলাদেশ থেকে বহু লোক ইনভেস্টমেন্ট না করে ওখানে চলে গেছে। যাই হোক, ওইখানে আপনার তারা ওদের একটা পলিটিক্যাল ফিলোসফি, যা হোক, তারা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে। আর আমি যেটা মনে করি যে অনেক সময় মনে করি, আমি বলি 3 C's, কন্ট্রোল, কন্টিনিউটি অ্যান্ড করাপশন। কন্ট্রোল মানে বিদেশি বিনিয়োগ থাকলে রেগুলেটরি বডিরা থাকবে, কন্ট্রোল করব। তারপরে আপনার
করাপশনের ব্যাপার একটা আছে, আর কন্টিনিউটি মানে আমাদের পলিসিগুলো কন্টিনিউটির ব্যাপারে একটু সন্দেহ থাকে যে আজকে একটা পলিসি হবে, কারণ বিনিয়োগকারীরা কিন্তু লং টার্ম ভিউ নেয়, মিড টার্মের লং টার্ম, 1 বছর 2 বছরের জন্য থেকে $1 বিলিয়ন Right. খরচ করবে না। পলিসি কি হবে না হবে এই সেক্টরে, এগুলি নিয়ে কিন্তু অনেক সন্দেহ থাকে। তো সার্বিকভাবে এগুলি যদি আমি পুরাভাবে না দেখি, জাস্ট খালি গ্যাস করে দিলাম, ইলেকট্রিসিটি দিয়ে দিলাম, আর কিন্তু গ্যাস ইলেকট্রিসিটি পেতে হলে ধর্ণা দিতে হবে 2 বছর 3 বছর লাগে, কোনো লাভ হবে না। আমি একটি প্রশ্ন করতে চাই ডক্টর মশিউর রহমান আপনাকে, যে 2009 সালের প্রথম মাস থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তারপরে আবার আরেকটি সরকার, তারপর আবার এই আওয়ামী লীগ সরকারই আছেন। এই 6.5 বছরে বিনিয়োগের যে পরিবেশের কথা আমরা বলছি, সেই বিনিয়োগের পরিবেশ আসলে কতটা এগিয়েছে? যে ক্লাসিক আর ডক্টর গওহর রিজভী আবার বলছেন যে সুশাসনের অভাব এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, দেশি বিনিয়োগও বাড়ছে না, এটি বললেন ডক্টর সারাদিন আহমেদ। আমরা একটা বিরতি নিব ডক্টর মশিউর রহমান, বিরতির পর এটি একবারে শুনতে চাইবো। পাশাপাশি আমি জিএসপির কথাটিও আপনার কাছে একটু জানতে চাইবো, যে আমাদের জিএসপি লাগবে না বলছেন বাণিজ্য মন্ত্রী, আবার আমরা শুনছি যে জিএসপির আমাদের আর দরকার নেই সেটি বলার পাশাপাশি আবার আমরা শুনছি যে শর্ত পূরণ করার কিছু ইঙ্গিত দিচ্ছে। জিএসপি আসলে আমাদের লাগবে কি লাগবে না সে ব্যাপারেও যদি আমাদের একটু মন্তব্য করতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এলাম। আছে বাংলাদেশের ডক্টর মশিউর রহমান, আমরা এই যে প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না এই প্রপোজলটি নিয়ে কথা বলছিলাম, আর জিএসপি সুবিধাটা নিয়ে আমরা কি চাই আসলে সেটি জানতে চাই। জিএসপি যেটা দেখা যায় যে জিএসপিতে আমাদের 1%-এরও কম ইয়ে হতো, এক্সপোর্ট হতো। আর যদি গার্মেন্টসে দেখেন, গার্মেন্টসে আমরা অনেক ট্যাক্স দেওয়া সত্ত্বেও ইউরোপিয়ান মার্কেটে বোধহয়, সরি আমেরিকান মার্কেটে বোধহয় আমরা দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার। সো আমাদের একটা এক্সপোর্ট করার ক্যাপাসিটি আছে। আর 1%-এর কম যদি এক্সপোর্ট করি আমরা জিএসপির সুবিধা নিয়ে, তাহলে এটাতে খুব বেশি লাভ বা খুব বেশি কোনো ক্ষতিও হয় না। তবে যেটা আছে সে হলো একটা সিম্বলিক রেসপন্স যে আমরা পেলাম না, তাহলে এটাতে খুব বেশি লাভ বা খুব বেশি কোনো ক্ষতিও হয় না। তবে যেটা আছে সে হলো একটা সিম্বলিক রেসপন্স যে আমরা পেলাম না, হোয়াট ডাজ ইট মিন, সেই জন্য একটা রেসপন্স দেয় এই। আর দ্বিতীয় যেটা সে হলো বিনিয়োগ, যে আমি যেটা নিজের জন্য আই ডিফাইন দ্য রোল অফ অ্যান উপদেষ্টা, সে হলো যে উপদেষ্টা ইজ নট এ মিনিস্টার। উপদেষ্টার নির্দিষ্ট প্রফেশনাল ফিল্ড আছে, ওইখানে সম্পর্কে সে কথা বলতে পারে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এই বিনিয়োগের প্রক্রিয়াগত গভর্নেন্স ইত্যাদি ইজ গোয়িং এ লিটল বিয়ন্ড হিজ প্রফেশনাল ফিল্ড। মেবি এজ অ্যান এক্সপার্ট উনি বলছেন। ওইখানে খুব বেশি নজর দেওয়ার তেমন কোনো যুক্তি নাই। আচ্ছা, যদি বক্তব্যটি আপনার সামনে আসে, উনার বক্তব্য ছাড়াও আমি যদি এটি বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে সুশাসনের অভাব, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রের কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না? বা আমি যদি প্রশ্নটি অন্যভাবে বলতে চাই যে 2009 থেকে বিনিয়োগ পরিবেশ আমাদের আসলে কতটা? না, 2009 সালের পরের থেকে সারা পৃথিবীতেই একটা মন্দা চলছে, আমরাও তার ভিতরে আছি। আমাদের দেশের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা এই যেটা বললো যে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি যেগুলো আছে, জমির অভাব, অবকাঠামো, ইউটিলিটিস ইত্যাদির অভাব, এগুলো তো হলো মানে বাস্তব অসুবিধা। এর সাথে পলিসি, গভর্নেন্স ইত্যাদি থাকতে পারে, কিন্তু এই সমস্যাগুলো যতদিন পর্যন্ত যথাযথভাবে সমাধান না হবে, তত সময় পর্যন্ত এই পলিসি গভর্নেন্স যতই ইমপ্রুভ হোক, দি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট উইল বি অনলি মার্জিনালি স্লাইটলি বেটার। আচ্ছা, মূল হলো ওই অসুবিধাগুলো বড়, সেগুলো দূর করা দরকার। কিন্তু সেগুলি দূর করার কথা যখন আপনি বলছেন, তখন আজকে সংসদে বলা হয়েছে যে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মুদ্রা ও সম্পত্তির তথ্য দিতে হবে। নাগরিকদের কাছে কত বিদেশি মুদ্রা আছে, বিদেশে তাদের সম্পত্তির তথ্য চাওয়ার বিধান রেখে আইন সংসদে পাশ হচ্ছে। এইগুলি কি মানে বিনিয়োগের যথেষ্ট পরিবেশ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করছেন? দুটো দিক। একটা হলো যে এখন তো সারা দুনিয়াতেই এই যে মানি লন্ডারিং, তারপরে করাপশন, জিহাদি মানি টানি ইত্যাদি নিয়ে বহু রকম আলাপ আলোচনা হচ্ছে। বাংলাদেশও সেই এডমন্ড গ্রুপ টুপ ইত্যাদির সাথে গেছে, এবং বিদেশের সাথে লেনদেনেও এই সরকার এ সকল বিষয়ে কতটুকু সচেতন এবং কতটুকু কাজ করছে, সেটাও কতগুলো এগুলো দেখে। সেদিক থেকে ওই বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এগুলো দরকার। তবে এই
আমাদের লোকেরা বাইরে কত অর্থ নিয়েছে বা না নিয়েছে এই হিসাব পাওয়া যে প্রসেস যেটা, এটা অত্যন্ত কঠিন। কঠিন মানে আইনি প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত বাইরের কেউ কোনো তথ্য দিতে চায় না, দেওয়া আসলে মানে কোর্ট কেসে যদি আসে তখন আসে, এবং কোর্ট কেস পর্যন্ত যেতে বেশ সময় লাগে। ওকে, আপনি মামলার কথা বলছিলেন, কিন্তু আমি ডক্টর সালাউদ্দিন আহমেদ আপনার কাছে বুঝতে চাই, সংশোধিত আইনে যেটির কথা বলা হয়েছে পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, আজকে সংসদে যেটা আলোচনা হয়েছে, সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি অন্য দেশের নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা বা বৈদেশিক সিকিউরিটিজ সম্পর্কিত তথ্য এবং বিদেশে তাদের স্থাবর বা অন্য সম্পত্তির বিষয়ে তথ্য চাইতে পারবে। বিদেশি নাগরিকদের কথা বলা হচ্ছে। আইনটা বলছে বাংলাদেশি অন্য দেশের নাগরিকদের, দুটি শিরোনামে যদিও বিদেশিদের কথা হচ্ছে, আইনে বাংলাদেশের নাগরিকদের কথা হচ্ছে। একই ট্রিটমেন্ট। আচ্ছা, একই ট্রিটমেন্ট। কিন্তু পাশাপাশি একটি কথা, ব্যবসা বাণিজ্যের এজেন্ট হিসেবে কাজের জন্য লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বিদেশি প্রতিষ্ঠান শাখা অফিস বা লিয়াজ স্থাপনের ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংকে জানানোর নিয়ম আর থাকছে না। এটি কেন জরুরি মনে হচ্ছে, বা এই আইনটির সম্পর্কে আপনি একটু মতামত? না, আমি ঠিক বুঝলাম না এটা ব্যাকগ্রাউন্ডটা কেন আসছে যে আইনের, কারণ এখন তো গ্লোবালাইজেশন যুগে অনেকগুলো কন্ট্রোলগুলো আপনার এক্সচেঞ্জ কন্ট্রোল অনেক রিল্যাক্স করা হয়েছে, অনেকগুলো বাংলাদেশ ব্যাংকের আগে এনফোর্সমেন্ট হয় না, কোনো লাভ না। আগে যে বিওআই এর ইসে থেকে বাংলাদেশ ব্যাংকে পারমিশন নিতে হতো বা শিপিং এজেন্টদের কমিশন নিতে হতো, পারমিশন এগুলো সব করে। তারপরে যে এই রিপোর্টিংটা এটা করছে মূলত, যেটা হলো কি সব জায়গায় আমরা তো আনক্যাকের ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট কারাপশন, তাই না, এগমন্ট গ্রুপের সদস্য হতে যাচ্ছে, তো কতগুলো রিকোয়ারমেন্ট আছে। কিন্তু এইভাবে আইন করে একদম মিশে করে যায় আমাদের, কিন্তু আইনগুলি করা হয় কিন্তু আলটিমেটলি এনফোর্সমেন্টই হয় না। তাদের হয় কি সব লোকজন ভরকে যাবে। এই যে এখন সংসদে এগুলি নিয়ে আলোচনা হচ্ছে, এটাতে আরেকটা একটা নেগেটিভ ইফেক্ট হবে। তবে দরকার ডেফিনেটলি রিপোর্টিংগুলো যারা এখানে আসবে, যে বিনিয়োগ করছে, এগুলো আপনার সঠিকভাবে করা হয়। আইনটা ইন প্রিন্সিপাল না করার ইচ্ছা আছে, কিন্তু আইনটা যথাযথভাবে যেত একেবারে আপনার খুব মানে যেটা এনফোর্সমেন্ট করা যায় অতটুক করবে, এমন কিছু আইনে থাকবে না যেটা এনফোর্স করা যায় না, যে বাংলাদেশ ব্যাংকও পারবে না, তারপরে এই যে তারপরে কি অ্যান্টি কারাপশন কমিশনও পারবে না। যাদের শক্তি যদি না থাকে ওই আইন করে লাভ নাই। অতএব রিপোর্টিং, আমি মনে করি যে রিপোর্টিং এর জন্য তথ্যটা আমরা যদি প্রয়োজন হয় তাদের লিগ্যাল অ্যাকশন। বিদেশে যারা এই ইনভেস্ট করে ওরা অনেক সময় জানতে চায় যে তোমার এখানে আমার কোন নাগরিক কত ইনভেস্ট করছে, ওরাও জানতে চায়। সেই জন্য তথ্যগুলো একটা ডেটাবেজের মতো, তথ্য ভান্ডারের মতো, কিন্তু নট টু কন্ট্রোল, নট টু পানিশ। এটা যদি থাকে ব্যাকগ্রাউন্ডে মনে, যে জেনে রাখলাম যে কোনো কিছু করো তোমাকে ধরবে, ওই রকম হলে তবে। আমি তো স্যারের একটা ব্যাপারে আমি বলি, ইনভেস্টমেন্টের ব্যাপারে আসলে কিন্তু গ্লোবাল স্লোডাউন হলে ডোমিনো এফেক্ট হিসাবে কিন্তু বাংলাদেশ সব কারণে, কোনো আমরা দেখছি এফডিআই কিন্তু ভিয়েতনামে অনেক বেড়েছে, কম্পিউটারতে বেড়েছে, আমাদেরটা বাড়ে নাই। কম্পিউটার অনেক, আমাদের নেট ইনফ্যাক্ট নেগেটিভ হয়েছে গতবার, আগের বার চলেই গেছে অনেক টাকা। যাই হোক, তো এইটা কিন্তু আমাদের খুব সিরিয়াসলি একটু দেখতে হবে। কারণ হয় কি, এফডিআই কিন্তু শুধু টাকা না, এফডিআই ব্রিংস টেকনোলজি অলসো, এফডিআই ম্যানেজমেন্ট টেকনিক, অনেক কিছু, জব অপরচুনিটি, খালি টাকা পয়সা তো না। কারণ এফডিআই না আসলে আমাদের টেলিকমিউনিকেশন সেক্টর কি হতো, ওই আগের বড় বড় টেলিফোন নিয়ে ঘুরতে হতো আমাদের। এফডিআই এর কিন্তু খালি টাকা পয়সা না, অন্য দিকগুলো আছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অন্য একটি প্রসঙ্গে আসি, আমাদের জ্বালানি বিষয়ক অধ্যাপক তামিম আছেন। আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল আহমেদ বলেছেন যে বাংলাদেশের সমুদ্রে, আজকেই সংসদে, বাংলাদেশের সমুদ্রে মাল্টি ক্লায়েন্ট সাইসমিক সার্ভে পরিচালনার জন্য 5টি আন্তর্জাতিক জিওফিজিক্যাল কোম্পানির দরপত্র মূল্যায়ন শেষে মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা দেশে প্রক্রিয়াধীন, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দেশে আপনি জানেন যে গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য এই উৎপাদন অংশীদারি চুক্তির আওতায় গভীর সমুদ্রে এটির কথা অনেকদিন ধরে চলে আসছে। এর বর্তমান অবস্থা আসলে কি? কারণ অনেকদিন ধরে আমার ধারণা এই রকম কথাই আমি গত 4-5 বছর ধরে শুনছি। অ্যাকচুয়ালি আমাদের যে সমুদ্রে যে অনুসন্ধানের যে সময়টা, এই উইন্ডোটা কিন্তু খুব ছোট একটা উইন্ডো। মূলত নভেম্বর থেকে মার্চ এই সময় এখানে কাজ করা যায়। তো আমরা তো নভেম্বরের কাছাকাছি চলে এসেছি। এই প্রক্রিয়াটা কিন্তু আরো 8-9 মাস আগে শুরু হয়েছে। এই যে দীর্ঘসূত্রিতা আমরা বলছিলাম, এই যে 5টাকে ঠিক করে আলটিমেটলি এখনো অ্যাওয়ার্ড দিতে পারলো না, এটা কিন্তু এই উইন্ডোটা আমরা যদি মিস করে যাই তাহলে কিন্তু আবার আগামী বছর প্রতি বছর এটি হচ্ছে। কারণ গত বছর আমার স্পষ্ট মনে আছে এটা কিন্তু খুব জরুরি ভিত্তিতে করার দরকার ছিল। কারণ কেন আজকে আমরা গভীর সমুদ্রে এত ইন্টারেস্ট পাচ্ছি না? কারণ তথ্যের অভাব। তথ্যের অভাবে দুই রকম জিনিস আছে। আমরা যদি জানি আমার মাটির তলে কি আছে, তাহলে আমার চুক্তিটা আমি আমার ফেভারে বা আমার তার ফেভারে যাই হোক, কেন রিস্ক রিওয়ার্ড, আমি রিস্কটা অ্যাসেস করতে পারি।
আমি যদি রিস্কটা জানি, যদি দেখি অনেক কম রিস্ক পাওয়ার ভালো সম্ভাবনা আছে, তাহলে দেশের ফেভারে আমি একটা ভালো চুক্তি করতে পারি। আর যদি দেখি না খুবই রিস্কি, কেউ আসবে না, তখন আমি ওদেরকে অনেক বেশি সুবিধা দিয়ে চুক্তিটা করতে পারি। এই কারণেই এই মাল্টি ক্লায়েন্ট যে সার্ভেটা হওয়ার কথা, এটা আমরা বহু আগের থেকে বলে আসছি, রাইট 2005-06 থেকে বলে আসছি, কিন্তু কখনো এটা করা হয়নি। আমার মনে হয় এটা আর কেন দেরি হচ্ছে, প্রক্রিয়াধীন করতে কি লাগে আমি বুঝতে পারছি না, এত দেরি হবে কেন। আমি এই প্রশ্নটি আসলে জনাব নসরুল আহমেদকে করা উচিত। আর সর্বশেষ উনি আরেকটি মন্তব্য করেছেন, 2021 সালের মধ্যে দেশের সকল নাগরিক বিদ্যুৎ সুবিধার মধ্যে আসবে। তিনি বলছেন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দাঁড়াবে 24,000 মেগাওয়াটে। আপনি কি বর্তমান বাস্তবতা এটি সম্ভব মনে করছেন এই বক্তব্যটি? 24,000 মেগাওয়াট আমরা আসলে এখন প্র্যাকটিক্যালি উৎপাদন করি 7,700 মেগাওয়াট করে রেকর্ড করি। এই মুহূর্তে কাগজে কলমে যে প্রকল্পগুলো এবং তার বাস্তবায়নের যে চিত্রটা বলা আছে তাতে হয়তো সম্ভব, কিন্তু আমরা দেখছি যে কাগজে 5 কলমে বছরের মধ্যে আরো 13,000 মেগাওয়াট বিদ্যুৎ তো উৎপাদন। কাগজে কলমে এগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। কাগজে কলমে বলা কিন্তু আছে তার জন্য কয়লা রামপাল শুরু করে 19-এর দিতে হবে। মধ্যে আসবে, জি। 21-এর মধ্যে আরো আসবে 12,000 14,000 এরকম, কিন্তু তার একটিও কোনো কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। আমার মনে হয় যে সেটি নিশ্চয়ই খুব দ্রুত অর্থায়নের শুরু হবে। ব্যাপারটা আছে, হিউজ অর্থায়নের ব্যাপার আছে, বিরাট। অনেক অনেক চ্যালেঞ্জ আছে। ডক্টর তামিম, ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর মশিউর রহমান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ।